প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি প্রার্থনা রানী দাস, প্রভাষক, সুলতানপুর হানিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ। দেখো বিষয় রসায়ন। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। যারা পরীক্ষার্থী আছো তাদের সংক্ষিপ্ত একটা সিলেবাস প্রকাশ করেছে সরকারে, যেহেতু তোমরা করোনা পরিস্থিতির কারণে করোনা পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্লাস করতে পারিনি প্রায় 1 বছর ধরে। তারপর আমরা অনলাইন ক্লাস যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। এর মধ্যে তোমাদের একদম সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন হয়েছে। যদি পারো অনলাইন থেকে তোমরা ডাউনলোড করে নিও, আর যদি না পারো প্রতিটা ক্লাস তোমরা একটু অনলাইন ক্লাস একটু লক্ষ্য করবে, ভালোভাবে লক্ষ্য করবে, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাসে যা যা পড়ানো হবে এই 4টি অধ্যায় থেকে তোমাদের আর্টসের প্রশ্ন হবে, ঠিক আছে? তাহলে দেখো একদম সিলেবাসটা একদম সংক্ষিপ্ত করে দিছি, কিন্তু তোমাদের কোন কোন অধ্যায় আছে আগে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? প্রথমে কি আছে তোমাদের? তোমাদের তৃতীয় অধ্যায় আছে। তৃতীয় অধ্যায়, তারপর চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, আর হচ্ছে কত? একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়, মাত্র 4টি অধ্যায় আছে তোমাদের। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং একাদশ অধ্যায়। আমরা একদম শুরু থেকে আবার আলোচনা করব, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে, যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? তাহলে আসো আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। অধ্যায় তৃতীয়। তাহলে দেখো অধ্যায় তৃতীয়, অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম কি? পদার্থের গঠন। পদার্থের গঠন। দেখো সিলেবাসে কিন্তু তোমাদেরকে খুব সহজে বলে দিছি কি কি আমাদেরকে ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে? মৌলিক ও যৌগিক পদার্থ কি সেটা জানতে হবে। মৌলের ইংরেজি নাম, ল্যাটিন নাম, তাদের প্রতীক, মানে তোমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ পড়বা, পরমাণু কি, অণু কি পড়বা, এরপর মৌলের প্রতীক কি। প্রতীক পড়তে গেলে তোমরা যে মৌলগুলো পড়বা সেখানে মৌলের ইংরেজি নাম আছে, ল্যাটিন নাম রয়েছে, সেই সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবা এবং শিখতে পারবা যদি ভালোভাবে ক্লাসগুলো ফলো করো। এরপরে মৌলের সংকেত সম্পর্কে জানতে পারবা, মৌলিক ও স্থায়ী কণিকাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবা। একটি পরমাণুর মধ্যে কি কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, ঠিক আছে? এরপর পারমাণবিক ভর কি, ভর সংখ্যা কি, আপেক্ষিক পারমাণবিক ভর কি, আপেক্ষিক আণবিক ভর কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি ক্লাসগুলো ফলো করো খুব সহজে তোমরা এগুলো খুব লিখতে পারবে, খুব সহজে শিখতেও পারবে, লিখতেও পারবে, বলতেও পারবে। তাহলে আসো প্রথমে আমাদের একটু তোমরা 4টা অধ্যায় মাত্র 1-1.5 মাস পড়লে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করা যায়। তাহলে আসো আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখো তোমরা কি কখনো ভেবে দেখেছো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে তৈরি? কখনো চিন্তা করছো আমাদের চারপাশের জিনিসগুলো কি দিয়ে? নিশ্চয়ই এটা চিন্তা করোনি। তোমার শরীরও কি দিয়ে তৈরি? হ্যাঁ, তোমাদের মতো প্রাচীন দার্শনিকরা এই নিয়ে বহু চিন্তা করেছিল। প্রাচীন দার্শনিক যারা, তারা এটা নিয়ে আমাদের চারপাশ কি নিয়ে তৈরি বা আমাদের শরীর কি নিয়ে তৈরি এটা নিয়ে অনেক গবেষণা করেছিল। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ। মাটি, পানি, বায়ু এগুলো হচ্ছে কি মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ। মাটি, পানি, বায়ু, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মৌলিক পদার্থ। মানে কে ভাবতো? আগের দিনের দার্শনিকরা ভাবতো। আর অন্য সকল বস্তু এদের হচ্ছে মিশ্রণ, এদের মিশ্রণ একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে তৈরি হয়েছে অন্যগুলো। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। প্রত্যেকটি পদার্থের একক ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে। এর নাম দেন কি? অ্যাটম। এর নাম দেন কি? অ্যাটম। কোন বিজ্ঞানী পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি যে এটি
কোনো গ্রহণযোগ্যতা পায়নি। মানে কোনো বিজ্ঞানী যে ধরো প্রতিটা পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি এটা তখন বের করতে পারেনি, তাই এটা কোনো গ্রহণযোগ্যতা ছিল না। অবশেষে একদম সর্বশেষে 1803 খ্রিস্টাব্দে অবশেষে 1803 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। দেখো আমরা ক্লাসে যখন ক্লাস করাই চক দিয়ে করাই, ঠিক আছে, চক দিয়ে করাই, এটার মধ্যে কি আছে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন রয়েছে। আবার যখন আমরা ধরো লোহা তৈরি কোনো জিনিস ব্যবহার করি, ওই লোহার খণ্ডটাকে যখন আমরা একদম ক্ষুদ্র 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 কণায় ভাগ করতে থাকি তখন ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ আমরা পাই না। ঠিক স্বর্ণের বেলাও একই রকম, যখন আমরা খাঁটি স্বর্ণগুলোকে কি করি মানে খনিজ থেকে তুলে নিয়ে আসি তখন ওইখানে মানে যতই তুমি ক্ষুদ্র ক্ষুদ্র আকার নাও না কেন তুমি ওই স্বর্ণের খনিটা পাবা। তাহলে মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হবে? মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যে পদার্থ এক বা একাধিক পদার্থ পাওয়া যায়, মানে এক বা একের অধিক পদার্থ পাওয়া যায়। যেমন পানি, আমরা পানি, ঠিক আছে, আমরা কোথায় কলে পানি পাই, পুকুরে পানি পাই, সমুদ্রে পানি পাই। পানির মধ্যে কি রয়েছে? আবার হাইড্রোজেন রয়েছে। পানিকে ভাঙলে কি পাবো আমরা? হাইড্রোজেন পাবো, অক্সিজেন পাবো। তাহলে দেখো অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন। প্রতিটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এর একক কণার নাম দেন কি? অ্যাটম। ডেমোক্রিটাসকে সম্মান করে এর নাম দেন কি? অ্যাটম, যার অর্থ হচ্ছে কি? পরমাণু। যার অর্থ হচ্ছে কি? পরমাণু। এরপরে প্রমাণিত হয়েছে পরমাণু অবিভাজ্য নয়। পরমাণু অবিভাজ্য মানে ওই পরমাণুকে আর ভাগ করা যায় না, এদের ভাঙলে অবিভাজ্য নয়। এদের ভাঙলে পরমাণু যে ক্ষুদ্র কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। পরমাণুর মধ্যে কি রয়েছে আগে আমাদেরকে ওইটা ভাবতে হবে। পরমাণুর মধ্যে কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে। পরমাণুর বিভিন্ন মডেল, পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব পদার্থের গঠনের মধ্যে, ঠিক আছে। এবার আসো মৌলিক পদার্থ কি? দেখো আমাদের শুরুতেই রয়েছে একটা প্রশ্ন রয়েছে কি? মৌলিক মৌলিক ও যৌগিক পদার্থ। তোমরা নিশ্চয়ই সোনা বা রূপা বা লোহা দেখেছো। সোনা, রূপা বা লোহা দেখেছো। বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বিশুদ্ধ সোনাকে তুমি যতই ভাঙো না কেন ওই স্বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র কণাই পাওয়া যাবে। ঠিক রূপ যখন আমরা লোহাকে টুকরা করবো ক্ষুদ্র ক্ষুদ্র লোহার কণাই পাবো। রূপা এবং লোহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আবার বলতেছি, যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হবে? মৌলিক পদার্থ বলা হয়, ঠিক আছে। অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। এরকম আরো কিছু মৌলের উদাহরণ হলো কি? নাইট্রোজেন, ফসফরাস। আরো কিছু মৌল কি রয়েছে? নাইট্রোজেন, ফসফরাস, তারপর কি রয়েছে? অক্সিজেন, কার্বন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন, হিলিয়াম। দেখো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। দেখো কি রয়েছে? আরো কিছু মৌলিক পদার্থ রয়েছে, সেগুলো কি কি? নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এগুলোকে ভাঙলে, ঠিক আছে, এগুলো কণা ছাড়া অন্য কোনো কণা পাওয়া যাবে না, তাই এগুলোকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়, ঠিক আছে। এ পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। আমরা যে পর্যায় সারণীটা পড়ি, ঠিক আছে, ওইখানে কতটি পর্যায় সারণীতে কতটি মৌল রয়েছে? 118টি মৌল রয়েছে। এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। এর মধ্যে কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায়?
প্রকৃতিতে পাওয়া যায় 98টি মৌল, আর বাকি 20টি মৌল গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়, আর বাকি 20টি মৌল গবেষণাগারে বা কৃত্রিমভাবে তৈরি করা হয়। দেখো, তুমি কি জানো আমাদের শরীরে 26 ধরনের মৌল রয়েছে? আমাদের শরীরে কত ধরনের মৌল রয়েছে? 26 ধরনের মৌল রয়েছে। তাহলে দেখো, আমরা কি মৌলিক পদার্থ সম্পর্কে জানলাম। কি মৌলিক পদার্থটা কি? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হবে? মৌলিক পদার্থ। আবারও বলতেছি, মৌলিক পদার্থটা কি? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলে। এরপর আসো যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থই পাওয়া যায়। ঠিক আছে, মৌলিক পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? শুধু ওই পদার্থটি পাওয়া যাবে। পানিকে যদি ভাঙা হয়, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, পানিকে যদি আমরা ভাঙি, ঠিক আছে, পানির সংকেত কি? H2O। H2O এটা হচ্ছে কি? পানি। পানিকে যখন ভাঙি তখন কি পাওয়া যায়? হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন আর কি? অক্সিজেন। এখানে হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন। কি পাওয়া যায়? দুইটি অণু পাওয়া যায়। দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, দুইটি অণু পাওয়া যায়। তাহলে পানিকে যদি ভাঙা হয় বা রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হয়, তবে কিন্তু দুইটি ভিন্ন মৌল, হাইড্রোজেন এবং অক্সিজেন, দুইটি ভিন্ন মৌল পাওয়া যায়। আবার লেখার চক্রে যদি ভাঙা হয়, সেখানে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ওইখানে কি পাওয়া যাবে? ক্যালসিয়াম, কার্বন এবং অক্সিজেন। লেখার চকের মধ্যে কি? যখন চককে ভাঙা হয়, গুঁড়ো গুঁড়ো করা হয়, তখন এটার মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম থাকবে, কার্বন থাকবে এবং অক্সিজেন থাকবে। এই তিনটি মৌল পাওয়া যায়। যে সকল পদার্থকে ভাঙলে, এবার আসো যৌগিক পদার্থটা কি? যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যে পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে কি বলা হয়? যৌগিক পদার্থ বলে। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সব সময় একই থাকে। যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত কি থাকে? সব সময় একই থাকে। যেখান থেকে তুমি পানি সংগ্রহ করা না কেন, ধরো কল থেকে পানি সংগ্রহ করো, পুকুর থেকে পানি সংগ্রহ করো, সমুদ্র থেকে পানি সংগ্রহ করো, ওইখানে মানে 2 অনুপাত, দেখো 2 অনুপাত 1, 2 অনুপাত 1। এই হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1টা। তাহলে এখানে অনুপাত কি? 2 অনুপাত 1। কত কি মৌল রয়েছে? 2টা হাইড্রোজেন রয়েছে আর 1টি অক্সিজেন রয়েছে। তাহলে দেখো, যেমন 2 ভাগ হাইড্রোজেন এবং 1 ভাগ অক্সিজেন পাওয়া যাবে, অর্থাৎ পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হবে কি? 2 অনুপাত 1। যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেন সাধারণ তাপমাত্রায় যখন থাকে, তখন হাইড্রোজেন কিন্তু গ্যাস, অক্সিজেনও গ্যাস। কিন্তু এদের থেকে উৎপন্ন যৌগ সাধারণত যখন আলাদা মৌল হিসেবে থাকে, তখন কি থাকে? হাইড্রোজেনও গ্যাস হিসেবে থাকে, অক্সিজেনও গ্যাস হিসেবে থাকে। কিন্তু যখন এদের আলাদা যৌগ হিসেবে পাওয়া যায়, তখন সেটা কি হিসেবে? তরল হিসেবে পাওয়া যায়। সাধারণ তাপমাত্রায় তরল হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, দেখো, তাহলে আমরা পদার্থের গঠনের শুরুতেই আমরা জানলাম কি? মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি। ঠিক আছে, তাহলে এবং মৌলিক পদার্থ কোনগুলো এবং যৌগিক পদার্থ কোনগুলো আমরা চিনলাম। ঠিক আছে, মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। ঠিক আছে, সেটা হচ্ছে কি? মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক পদার্থ পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি? যৌগিক পদার্থ। দেখো, আমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বাসায় পড়ে নিব। ঠিক আছে, খুব ভালোভাবে আমরা পড়ে নেব এবং পর্যায় সারণীতে কতটি মৌল আবিষ্কৃত হয়েছে, এর মধ্যে কতটি প্রকৃতিতে পাওয়া যায়, কতটি ল্যাবরেটরিতে তৈরি হয়, মানবদেহে কতটি মৌল রয়েছে, আমরা খুঁটিনাটি সবগুলো বিষয় খুব ভালোভাবে পড়ে নিব। ঠিক আছে, ভালো থাকবে।